আজকে এখন কথা বলবো যে পর্তুগালে থাকতে থাকা খাওয়ার খরচ কত হয়। এটা মোস্ট প্রবাবলি পুরা ইউরোপে মানে মিনিমাম যত খরচ হয় আমি সেটা নিয়ে কথা বলবো আর কি। মিনিমাম যে খাওয়ার সম্পর্কে যদি বলতে হয় তাহলে আপনি 130 থেকে 150 ইউরোর মধ্যে খাওয়াটা সারতে পারবেন। এর মধ্যে অবশ্যই আপনার মোবাইল বিল এবং আপনার টয়লেট্রিসের মধ্যে রয়েছে যেমন টিস্যু পেপার, তারপর শ্যাম্পু, শাওয়ার জেল, তারপর যে বডি স্প্রে, পারফিউম কিন্তু এখানে অনেক এক্সপেন্সিভ। পারফিউমটা পারফিউমটা বাদে কথা বলতে হবে। তারপর যে বডি লোশন, তারপর ফেস ওয়াশ, এগুলো সব মিলে আপনারা 130 থেকে 150 ইউরোর মধ্যে একদম খাওয়া সহ আপনারা খেতে পারবেন। সো খাওয়া বাবদ ধরতে পারেন 130 থেকে 150 ইউরোর মধ্যে আপনার খাওয়া দাওয়ার কাজটা সারতে পারবেন। আর থাকার ব্যাপারটা ইট ডিপেন্ডস। সো এটা কোম্পানি থেকেও আপনাকে বাসা দিতে পারে। কোম্পানি থেকে যদি বাসা না দেয় তাহলে আপনাকে থাকার খরচ হবে 120 থেকে প্রায় 200 ইউরোর মধ্যে। ইটস ডিপেন্ডস যে আপনি কোন এলাকাতে থাকছেন, কোন সিটিতে থাকছেন এবং কোন পরিবেশে থাকছেন, এটা তার উপরে ডিপেন্ড করবে। আবার কজন মিলে থাকতেছেন এগুলোর উপরে ডিপেন্ড করবে। আপনার 120 থেকে 200 ইউরোর মধ্যে অ্যাভারেজে ধরতে পারেন যে আপনার 150 ইউরোর মধ্যে, 150। সো যদি দৌড়ি খাওয়া দাওয়া বাবদ 150 আর থাকা বাবদ 150, তো 300 ইউরোর মধ্যে আপনারা এখানে 300 ইউরোর মধ্যে আপনার থাকা খাওয়াটা ম্যানেজ করতে পারবেন। এখন যদি কোম্পানি থেকে বেতন দেয়, কোম্পানির বেতন হবে মিনিমাম স্যালারি 820 ইউরো। এর মধ্যে 11% আপনার থেকে ট্যাক্স কাটবে আর কোম্পানি থেকে 24% ট্যাক্স কাটবে। সো 11% ট্যাক্স কাটার পর আপনার থাকবে 720 প্লাস। সো আপনার যদি 300 ইউরো চলে যায় তাহলে আপনার কাছে থাকবে আর 400 ইউরো। তো 400 ইউরো আপনার বিভিন্ন কাজে পরিবারকে কিছু পাঠাইতে পারবেন এখান থেকে। আর আপনার কাছে অবশ্যই এখানে কিছু অ্যামাউন্ট সেভিংস থাকা প্রয়োজন, কারণ যে কোনো সময় আপনার টাকা লাগতে পারে। ঠিক আছে? সো এই গেল অবস্থা। আর যদি কাজ না থাকে তাহলে আপনারা যত মাইনাস করতে পারেন, কিন্তু মিনিমাম 250-র নিচে মনে হয় না থাকা খাওয়া সম্ভব। মিনিমাম 200 হইলে অনেক কষ্ট হয়ে যাবে, মানবতার জীবনযাপন করতে হবে। 200 হলে 200, 250 বা 300-র মধ্যে আপনি যত মাইনাস করতে পারেন এভাবে থাকা পসিবল। থাকা খাওয়া যদি কাজ না থাকে তাহলে এই টাকাটা বরঞ্চ বাংলাদেশ থেকে আইনা এখানে চলতে হবে। কেন বলতেছি? এই কারণ অনেকের সাথে কথা হচ্ছে, তো তাদের সাথে দেখলাম যে তাদের কাজ নেই। ঠিক আছে? D1-এ যারা আসছে তাদেরও যেমন কাজ নেই, সিজনাল ওয়ার্ক ভিসাতে যারা আসছে তাদেরও কাজ নেই। কিন্তু D1-এ যারা আসছে তাদের জন্য তো একটা ভালো খবর হচ্ছে যে তারা রেসিডেন্ট কার্ডটা পাবে, পরে তারা এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারবে। যদিও এটা ইলিগেলভাবেই চলে যেতে পারবে, কিন্তু পারবে তো। তারা তো জীবনযাপনটা করতে পারবে। বাংলাদেশ থেকে তো টাকা না চলতে হবে না, বাট এখানে তো বাংলাদেশ থেকে টাকা না চলতে হবে যদি আপনার এই কাজ না থাকে। আর যদি আপনি D1 ভিসাতে না আসেন, সিজনাল ওয়ার্ক ভিসাতে আসেন, তাহলে তো আপনার টাকাও পাইলেন না, কার্ডও পাইতে অনেক কষ্ট হবে। কার্ড পাবেন কিনা সন্দেহ আছে, আর তার উপরে আবার বাংলাদেশ থেকে টাকা না চলতে হবে। সো এটা ভেবে চিন্তে ডিসিশন নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ লাইক কমেন্ট করার জন্য, আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি আপনাদের সাপোর্টের আশায়, বেশি ধন্যবাদ পাবার আশায় আমি মিথ্যা কথা বলতে পারবো না। যেটা বাস্তবতা সেটা আমাকে তুলে ধরতে হবে। যদি লিগ্যালভাবে আসে তাহলে সব কিছু পানির মতো সহজ, কত সুন্দরভাবে যাবে যদি লিগ্যালভাবে আসেন, যদি একটা জব থাকে। সো ইলিগেলভাবে কি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি লিগ্যালভাবে D1 বা সিজনাল ভিসাতে আসলেন, কিন্তু ইলিগালটা কোথায় হচ্ছে? ওই যে জব কন্ট্রাক্টটা কিনা, এখানে একটা চিটিং হচ্ছে, বাটপারি হচ্ছে। জব কন্ট্রাক্টটা কিনা, এর জন্য আপনারা বিপদে পড়তেছেন। তো আপনাদের টাকা দিয়ে এখানের কিছু অসাধু ব্যবসায়ী মাফিয়ারা ওনারা বড়লোক হচ্ছে। সো এই তো। সো সবাই খুবই ভেবে চিন্তে ডিসিশন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং ফ্রম পর্তুগাল।